নমস্কার, ডিসকভারিং এডুকেশন ফর বেসিক্স চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে ওয়াটার পলিউশন বা জলদূষণ। জলদূষণ বা ওয়াটার পলিউশন বলতে আমরা কি বুঝব সেটি আমাদের প্রথমেই একবার বুঝে নেওয়া দরকার বা আলোচনা করে নেওয়া দরকার। প্রথমেই আমাদের একটি বিষয় মনে রাখা দরকার যে জল হলো পরিবেশ বা প্রকৃতির অত্যন্ত অপরিহার্য একটি উপাদান, ভৌত উপাদান, যা এই পৃথিবীর প্রত্যেকটি সজীব উপাদানের মধ্যে সজীবতা সৃষ্টি করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। আবার যদি দার্শনিক দৃষ্টিকোণ থেকে বিচার করা যায় তাহলে হচ্ছে জগতের প্রত্যেকটি বস্তু সৃষ্টির বা প্রাণী সৃষ্টির পিছনে যে সমস্ত পাঁচটি মহাভূত রয়েছে, পাঁচটি ভৌত উপাদান রয়েছে, পাঁচটি গুরুত্বপূর্ণ ভৌত উপাদান রয়েছে, তার মধ্যে একটি অন্যতম বা মুখ্য একটি ভৌত উপাদান হলো বা মহাভূতের মধ্যে পাঁচটি মহাভূতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মহাভূত হলো জল। জল ভিন্ন পৃথিবীতে কোনো সজীব উপাদানের সৃষ্টি সম্ভব নয়। তাই জল অত্যন্ত অপরিহার্য একটি ভৌত উপাদান। জলের আরেক নাম জীবন, সেটি আমরা তাত্ত্বিকভাবে আমরা সাধারণভাবে বলে থাকি বা সেটিকে গুরুত্ব দিয়ে থাকি। জল ভিন্ন পৃথিবীতে প্রাণের অস্তিত্ব কল্পনা করা যায় না। এবার আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো পলিউশন বলতে সাধারণভাবে আমরা কী বুঝব? পলিউশন বলতে সাধারণভাবে আমরা যেটা বুঝবো সেটি হচ্ছে যে যখন কোনো অবাঞ্ছিত বা অপ্রত্যাশিত কোনো বাইরের উপাদান, কোনো ক্ষতিকারক উপাদান, যখন অবাঞ্ছিত বা অপ্রত্যাশিত কোনো বাহ্যিক বা বাইরের কোনো ক্ষতিকারক উপাদান যখন জলের মধ্যে মিশে যায়, মিশে গিয়ে জলের যে স্বাভাবিক অবস্থা, জলের যে স্বাভাবিক গুণ, স্বাভাবিক বৈশিষ্ট্য তা নষ্ট করে। যখন বিভিন্নভাবে জলের যে এক প্রকৃত ক্রিয়াশীলতা, সেই প্রকৃত ক্রিয়াশীলতার জায়গাগুলিকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে কিংবা প্রভাবিত করে, তখনই বলা হয় যে সেই নির্দিষ্ট জল দূষিত হয়েছে। তাই জল দূষণ বলতে সাধারণভাবে টেকনিক্যালি বলা হয় যে যখন কোনো ফরেন সাবস্টেন্স কথাটির মানে ওটা হচ্ছে বাইরের কোনো উপাদান যখন বিভিন্নভাবে তা মানুষের দ্বারা সৃষ্টি হতে পারে কিংবা প্রাকৃতিক বিভিন্ন রকম কারণের মধ্য দিয়েও সেটি হতে পারে। যখন বাইরের কোনো উপাদান জলের সাথে মিশে যায়, মিশে গিয়ে জলের যে স্বাভাবিক ক্রিয়াশীলতা, স্বাভাবিক যে গুরুত্ব তা বিঘ্নিত করে বা নষ্ট করে, তখন বলা হয় সেই নির্দিষ্ট জল যে গুণাগুণ নষ্ট হওয়ার জন্য বলা হয় যে সেই জল দূষিত হয়েছে। আজকে আমরা ডিসকভারিং এডুকেশন ফর বেসিক্স চ্যানেলে জল দূষণ কী, জল দূষণের পিছনে কী কী কারণ রয়েছে এবং এই জল দূষণের জন্য সাধারণভাবে মানব সমাজে বা মানব সভ্যতায় কী ধরনের শারীরিক সমস্যা বা অসুস্থতা প্রকট রূপে দর্শন করা যাবে, দেখা যায়, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যাক জল দূষণের যে সমস্ত টেকনিক্যাল আলোচনা। এখানে প্রথমে বলা হয়েছে ওয়াটার পলিউশন ইজ মডিফাইড স্টেট ফ্রম নর্মাল ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়াটার। এখানে বলা হচ্ছে যে জলের যে স্বাভাবিক গুণ বা স্বাভাবিক বৈশিষ্ট্য, সেই স্বাভাবিক গুণ বা স্বাভাবিক বৈশিষ্ট্যকে নষ্ট করে এমন কোনো উপাদান যখন জলের সাথে মিশে গিয়ে জলকে পরিবর্তন করে বা জলের গুণাগুণকে পরিবর্তন করে, তখন সেই যে পরিবর্তিত অবস্থা, জলের সেই যে পরিবর্তিত অবস্থা, সে পরিবর্তিত অবস্থাকেই বলা হচ্ছে দূষিত জল। অর্থাৎ জল দূষিত হয়েছে তার অর্থ হচ্ছে কোনো বাহ্যিক বা অবাঞ্ছিত অপ্রত্যাশিত কোনো উপাদান জলের মধ্যে মিশে গিয়ে জলের যে স্বাভাবিক গুণ, জলের যে স্বাভাবিক বৈশিষ্ট্য, সেই স্বাভাবিক গুণ বা বৈশিষ্ট্যকে নষ্ট করে বা পরিবর্তন করে, তখনই বলা হবে সেই জল দূষিত হয়েছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে বিষয়টি এখানে বলা হয়েছে তা হচ্ছে ওয়াটার পলিউশন
ইজ অ্যান আনসুইটেবল ফর্ম অফ ওয়াটার। আনসুইটেবল কথাটির মানে হচ্ছে যা যোগ্য নয়, যা উপযুক্ত নয়, যে জলটি ব্যবহারের উপযুক্ত নয়, ক্রিয়ার উপযুক্ত নয়, যে জলের মধ্যে স্বাভাবিক গুণাগুণ বর্তমান থাকে না, জলের যে স্বাভাবিক ধর্ম যে জলের মধ্যে পরিলক্ষিত হয় না কোনো বাহ্যিক উপাদানের জন্য বা কোনো স্বাভাবিক বা প্রাকৃতিক উপাদানের জন্য, যখন জলের সেই যে স্বাভাবিকতা যেটাকে বলা হচ্ছে উপযুক্ততা বা উপযুক্ত অবস্থা, প্রয়োজনীয় অবস্থা বিঘ্নিত হয় বা নষ্ট হয়, তখন সেই নষ্ট হওয়া জলের অবস্থাকেই বলা হয় দূষিত জল। তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। এরপরে বলা হয়েছে ওয়াটার পলিউশন ইজ আ ফর্ম অফ ওয়াটার হুইচ ইজ ইনক্লুডেড বাই ফরেন কম্পোনেন্টস। যে কথাটি আমরা অলরেডি আলোচনা করেছি, বাইরের কোনো যখন উপাদান জলের সাথে মিশে যায় এবং জলের সাথে মিশে গিয়ে জলের যে স্বাভাবিকতা, জলের যে বৈশিষ্ট্য, জলের যে গুণাগুণ তা নষ্ট করে, সেই ফরেন সাবস্টেন্সগুলোকে বা ফরেন কম্পোনেন্টসগুলোকে বলা হবে জল দূষক বা ওয়াটার পলিউটেন্ট। এই ওয়াটার পলিউটেন্ট ওয়াটারের সাথে মিশে গিয়ে ওয়াটার বা জলের যে ক্রিয়াশীলতা বা স্বাভাবিকতাকে নষ্ট করে, এইভাবে জল দূষিত হয়। এরপরে আমরা আরও দেখে নেব অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই জল দূষণ এর বিষয়টি সম্পর্কে আলোকপাত করতে গিয়ে বা আলোচনা করতে গিয়ে কতগুলি তাৎপর্যপূর্ণ দিক সম্পর্কে উল্লেখ করেছেন। এখানে বলা হয়েছে ওয়াটার পলিউশন ইজ এ ডাইভার্টেড ফর্ম অফ ওয়াটার ক্রিয়েটেড ডিউ টু ইনক্লুশন অফ ফরেন সাবস্টেন্স। একই কথার পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি যে একই কথা বলেছে যে যখন কোনো ফরেন সাবস্টেন্স, বাহ্যিক বা বাইরের কোনো উপাদান, এখানে বাইরের বলতে কোন বাইরের, জলের অঙ্গীভূত নয়, জলের অত্যাবশ্যকীয় নয়, জলের অন্তর্ভুক্ত নয়, এমন কোনো উপাদানকে বলা হচ্ছে ফরেন সাবস্টেন্স। এমন কোনো ফরেন সাবস্টেন্স অর্থাৎ জলের ফরেন সাবস্টেন্স যখন জলের সাথে মিশে যায় এবং জলের সাথে যুক্ত হয়, জলের সাথে মিশে যায় বা জলের সাথে যুক্ত হয় এবং জলকে ডাইভার্ট করে, জলের স্বাভাবিকতা থেকে বিচ্যুত করে, জলের নর্মালিটি থেকে বিচ্যুত করে, জলের যে স্বাভাবিক গুণ বা বৈশিষ্ট্য বা ক্রিয়াশীলতা সেই জায়গা থেকে বিচ্যুত করে, তখন সেই অবস্থাকেই বলা হচ্ছে জল দূষণ। এ ফর্ম অফ ওয়াটার ডাইভার্টেড ফ্রম ন্যাচারাল কোয়ালিটিস। একই কথা আমরা আলোচনা দেখতে পেয়েছি যে ন্যাচারাল যে কোয়ালিটি, জলের যে ন্যাচারাল কোয়ালিটি, জলের যে স্বাভাবিক গুণাগুণ, সে স্বাভাবিক গুণাগুণ যখন নষ্ট হয় বা জলের স্বাভাবিক গুণাগুণ যে প্রক্রিয়ায় বিঘ্নিত হয়, সে প্রক্রিয়াকে সাধারণভাবে বলা হচ্ছে জল দূষণ। নট ইউজেবল ইন রেসপেক্ট টু নিড। যে ধরনের প্রয়োজনীয়তা থাকে, জলের যে ব্যবহারযোগ্যতা বা জলের যে ক্রিয়াশীলতা আমরা দেখতে পাই, সে ক্রিয়াশীলতা বিঘ্নিত হয় বা জল যখন আনইউজেবল হয়ে যায়, ব্যবহারযোগ্যতা হারিয়ে ফেলে, গুরুত্বের জায়গাটি নষ্ট হয়ে যায়, তখন বলা হয় সেই জল দূষিত হয়েছে এবং যে ক্রিয়ার দ্বারা সেই জল দূষিত হয় সেটা কি বলা হচ্ছে জল দূষণ। তাহলে যাই হোক, জল দূষণ সম্পর্কে সংক্ষেপে বলতে গেলে এরকম বলতে হয়, ডিউ টু ইনক্লুশন অফ আনওয়ান্টেড মেটেরিয়াল in the water and change of natural qualities is known as water pollution। অর্থাৎ কোনো অবাঞ্ছিত, অপ্রত্যাশিত, অকাঙ্ক্ষিত যখন কোনো জলের নয়, জলের অন্তর্ভুক্ত নয়, জলের অঙ্গীভূত কোনো উপাদান নয়, এমন কোনো উপাদান যখন জলের সাথে যুক্ত হয়ে যায় এবং জলের যে স্বাভাবিক যে গুণাগুণ, জলের যে স্বাভাবিক বৈশিষ্ট্য, সে জলের যে স্বাভাবিক ক্রিয়াশীলতা, জলের যে স্বাভাবিক প্রভাব, সেই সমস্ত বা গুরুত্ব সেটি যখন নষ্ট হয়, জল যখন সুইটেবল অবস্থা হারিয়ে ফেলে, তার উপযুক্ততার জায়গা হারিয়ে ফেলে, ব্যবহারযোগ্যতার জায়গা হারিয়ে ফেলে, ক্রিয়াশীলতার জায়গা হারিয়ে ফেলে, হ্যাঁ, তখন সেই জলকেই সাধারণভাবে বলা হয় দূষিত জল। আর যে প্রক্রিয়ার দ্বারা এই জল দূষিত হয় সেই যে প্রক্রিয়াকে বলা হয় জল দূষণ। আর যে উপাদানের দ্বারা, যে ফরেন সাবস্টেন্সের দ্বারা এই জল দূষিত হয়, সে ফরেন সাবস্টেন্সকে বলা হচ্ছে ওয়াটার পলিউটেন্ট। তাহলে আমরা তিনটি গুরুত্বপূর্ণ শব্দ পেলাম, একটি হচ্ছে ওয়াটার পলিউটেন্ট, একটি ওয়াটার পলিউশন, আর একটা হচ্ছে পলিউটেড ওয়াটার। অর্থাৎ ওয়াটার পলিউটেন্ট মিশে যাওয়ার পরে যখন তার সুইটেবল অবস্থা হারিয়ে ফেলে তখন বলা হয় পলিউটেড ওয়াটার। যে প্রসেসে যুক্ত হয় এবং প্রসেসের ফলে সে পলিউটেড অবস্থাটা তৈরি হয় জলের, তখন সেইটিকে বলা হচ্ছে, সেই প্রসেসটিকে বলা হচ্ছে ওয়াটার পলিউশন। এবং আর যেটি বলা হচ্ছে যে সাবস্টেন্সগুলো মিশে গিয়ে জলের স্বাভাবিক অবস্থাকে নষ্ট করে সেটাকে বলা হয় ওয়াটার পলিউটেন্ট।
এরপরে আমরা দেখে নেব ওয়াটার পলিউশন সম্পর্কে আরও বলা হয়েছে। ওয়াটার পলিউশন ইজ হার্মফুল টু এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথ। বলছে যে এই যে ওয়াটার পলিউশন বা পলিউটেড ওয়াটার বা দূষিত জল, এই দূষিত জল হচ্ছে একটি অত্যন্ত বিবেচ্য বিষয়। যে বিষয়টি হলো তা হলো যে এই দূষিত জল পরিবেশের পক্ষে ক্ষতিকারক। অর্থাৎ আমরা জানি পরিবেশের প্রত্যেকটি উপাদান, বিশেষত জৈব উপাদানগুলি সাধারণত জল এর সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করে বা ভৌত উপাদান হিসেবে জলকে গ্রহণ করে। আর এই জল যে গৃহীত জল, সেই গৃহীত জল যদি তার কোয়ালিটি বা ন্যাচারাল স্টেটটা হারিয়ে ফেলে, তার স্বাভাবিকতা হারিয়ে ফেলে, এবং এরকম পরিস্থিতিতে যদি সেই জলকে গ্রহণ করা হয় বা সেই জলকে যদি বিক্রিয়ায় অন্তর্ভুক্ত বায়োলজিক্যাল যে রিয়াকশান, সে বায়োলজিক্যাল রিয়াকশানে যদি সেটিকে ইউজ করা হয় বা সেটিকে কাজে লাগানো হয়, তাহলে দেখা যাবে সেক্ষেত্রে কিন্তু কিছু অপ্রত্যাশিত ফল সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সে পরিবেশের যে বিভিন্ন রকম ইকোলজিক্যাল সিস্টেম বা ইকোলজিক্যাল প্রসেস রয়েছে বা জৈব বাস্তুতান্ত্রিক যে সমস্ত প্রক্রিয়া রয়েছে, সে প্রক্রিয়াগুলো বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। ধরা যাক, আমরা জানি যে প্রাকৃতিক যে উপাদানগুলি, জৈব উপাদানগুলি, সেই জৈব উপাদানগুলির মধ্যে আমরা জানি উদ্ভিদ বলে একটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, প্রাণী বলে গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, এবং বলা হচ্ছে ডিকম্পোজার বা মাইক্রোবস বলে কতগুলি উপাদান রয়েছে। তো এই প্রত্যেকটি উপাদান, তা উদ্ভিদ হোক, তা প্রাণী হোক, বা তা মাইক্রোবস হোক, বা অণুজীব হোক, বা ডিকম্পোজার হোক, যাই হোক না কেন, প্রত্যেকটি প্রাণী কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জলের সাথে কানেক্টেড। যদি জল দূষিত হয়, তাহলে প্রত্যেকটি প্রাণীর মধ্যে স্বাভাবিক যে ক্রিয়া প্রতিক্রিয়া বা স্বাভাবিক যে ন্যাচারাল যে ইন্টারাকশনের যে বাতাবরণ, সেই বাতাবরণ বা অবস্থা কিন্তু হারিয়ে ফেলে। এর ফলে কি হয়, পরিবেশের যে ইকোলজিক্যাল সিস্টেমগুলো নর্মাল অবস্থায় যেমন ফাংশন করে বা যে ধরনের রান করে, সেই রান করা বা সেই ফাংশনালিটির জায়গাটা কিন্তু নষ্ট হয়। পাশাপাশি এই যে সজীব উপাদান সেই দূষিত জলকে গ্রহণ করে বিভিন্ন কাজে, বিভিন্ন প্রয়োজনে, সেই দূষিত জল গৃহীত হলে যে জৈব উপাদানগুলি রয়েছে, সেই জৈব উপাদানগুলির স্বাভাবিক যে স্বাস্থ্য, তা জৈব স্বাস্থ্য হতে পারে, মানসিক স্বাস্থ্য হতে পারে, সে মানবীয় সমাজের ক্ষেত্রে, মানব সভ্যতার ক্ষেত্রে দেখা যায় যে তাদের যে স্বাস্থ্য, সে স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। এবং স্বাস্থ্য নষ্ট হয়ে যাওয়ার দরুন তারা কিন্তু তাদের এই পরিবর্তনশীল পরিবেশে বা পরিবেশের যে পরিবর্তনধর্মিতা, পরিবর্তনশীল অবস্থা, সেই পরিবর্তনশীল অবস্থায় কিন্তু তারা নিজেদেরকে যোগ্য প্রমাণ করতে পারে না, কিংবা তাদের যে অভিযোজন ক্ষমতা, সেই অভিযোজন ক্ষমতাকে কিন্তু যথার্থভাবে প্রয়োগ করতে পারে না। ফলে তাদের নিজের যে অভিযোজন ক্ষমতা করার যে ক্ষমতা, সে ক্ষমতা কিন্তু হারিয়ে ফেলে। এর ফলে তাদের মধ্যে যে অ্যাডাপ্টেবিলিটি বা অভিযোজন ক্ষমতা, সেই অভিযোজন ক্ষমতা কিন্তু লুজ হয়ে যায়। তাহলে অটোমেটিক্যালি বলা যাচ্ছে যে সজীব উপাদানগুলি তাদের স্বাভাবিকতা বা স্বাভাবিক অবস্থা বা স্বাভাবিক কর্মক্ষমতাকে হারিয়ে ফেলে নিজেদের মধ্যে যে অভিযোজন ক্ষমতা রয়েছে, সেই অভিযোজন ক্ষমতাকে লুজ করে, এবং এর ফলস্বরূপ তারা কিন্তু পরিবর্তনশীল পরিবেশে নিজেদের অস্তিত্বকে কিন্তু যথার্থরূপে প্রতিষ্ঠা করতে পারে না। এর ফলে তাদের অস্তিত্ব বিপন্ন হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত তীব্র হয়ে যায়, অত্যন্ত তাৎপর্যপূর্ণ রূপে আত্মপ্রকাশ করে। অ্যাকর্ডিং টু হু, 31% ডেথ অকার ডিউ টু আনহাইজেনিক অ্যান্ড পুয়ার কোয়ালিটি অফ ওয়াটার। এবং বলা হচ্ছে যে আজকে গোটা বিশ্বে যে মানুষ যে মৃতের যে হার বা মর্টালিটি রেট আমরা দেখতে পাই, বা সাধারণ অবস্থায় যে মানুষ যে অসুস্থ হয়ে যে মারা যায়, সেই অসুস্থ হয়ে মারা যাওয়ার যে কারণগুলি রয়েছে, সেই কারণগুলির মধ্যে, সেই কারণগুলোকে যদি 100% ধরা হয়, সেই 100%-এর মধ্যে 31% কারণ কিন্তু জল ঘটিত। জলের জন্যই সেই 31% ডেথ কিন্তু হয়ে থাকে। এটি কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্পষ্টভাবে উল্লেখ করেছে। এই ঘটনাটি বা এই তথ্যটি বিশেষভাবে প্রমাণ করে যে জল দূষণ কতটা মারাত্মক এবং জল দূষণ কতটা ক্ষতিকারক। কারণ 31% যে ডেথ সেটা কিন্তু এই জল দূষণের জন্য বা দূষিত জল বা আনহাইজেনিক অ্যান্ড পুয়ার কোয়ালিটির জল ব্যবহার করার জন্যই কিন্তু হয়ে থাকে। এটি কিন্তু এটা অত্যন্ত অ্যালার্মিং সিচুয়েশন বা অ্যালার্মিং বিষয়। এবার আমরা আলোচনা করব মেজর সোর্সেস অফ ওয়াটার পলিউশন। কোন সোর্সগুলি রয়েছে, যে সোর্সগুলি থেকে এই জল দূষিত হয়, যে কারণগুলির জন্য জল দূষিত হয়, সেই বিষয়গুলি সম্পর্কে আমরা এবার আলোচনা করব। প্রথমেই যেটা পয়েন্ট উল্লেখ করা হয়েছে তা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। আর আমরা জানি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলতে কি বোঝায়। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলতে সাধারণভাবে আমরা বুঝি যে শিল্পায়ন বা শিল্প গড়ে ওঠা।
আজকে একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে আমরা যদি প্রত্যক্ষভাবে গোটা সমগ্র বিশ্বের যে অর্থনৈতিক অবস্থা বা অর্থনৈতিক ক্রিয়া প্রতিক্রিয়া তা পর্যবেক্ষণ করি, তাহলে স্পষ্টভাবে কতগুলি বিষয় আমাদের সামনে উঠে আসবে। তা হচ্ছে যে উন্নত রাষ্ট্রগুলিতে যে র্যাপিড গ্রোথ অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, যে অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন, অত্যন্ত দ্রুততার সাথে কিন্তু শিল্পায়নের প্রক্রিয়াগুলি সংগঠিত হচ্ছে। এই শিল্পায়নের জন্য কি হচ্ছে? শিল্পায়নের জন্য প্রাকৃতিক বিভিন্ন রকমের সম্পদগুলো নষ্ট হচ্ছে এবং সম্পদ ধ্বংস হচ্ছে। প্রকৃতির যে স্বাভাবিক অবস্থা তা কিন্তু বিঘ্নিত হচ্ছে। সেই স্বাভাবিক অবস্থা বা স্বাভাবিক সম্পদগুলি অপচয় বা নষ্ট হওয়ার মধ্য দিয়ে যে প্রকৃতির যে স্বাভাবিক ক্রিয়া প্রতিক্রিয়া, প্রকৃতির যে স্বাভাবিক যে ইকোসিস্টেম বা ইকোলজিক্যাল প্রসেসগুলি, সেগুলি কিন্তু তাদের স্বাভাবিক অবস্থা হারিয়ে ফেলছে। এবার বলা হচ্ছে যে এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অর্থাৎ প্রচুর পরিমাণে শিল্প গড়ে ওঠা, এবং আমরা জানি যে কোনো শিল্প গড়ে ওঠার পেছনে একটা, যদি উৎপাদনশীল কোনো শিল্প হয়, যদি পণ্য উৎপাদনকারী কোনো শিল্প হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু জলের প্রয়োজনীয়তা অত্যন্ত অপরিহার্য। জল যোগাযোগ ব্যবস্থা, ইলেকট্রিসিটি, এই ধরনের সম্পদ বা এই ধরনের উপাদানগুলি কিন্তু যে কোনো শিল্পের জন্য, উৎপাদনশীল কোনো শিল্পের জন্য কিন্তু অত্যন্ত আবশ্যক। তাহলে যে শিল্পগুলি জলা জায়গার নিকটে, কিংবা যে শিল্পগুলি অপরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে, সেই শিল্পগুলো থেকে যে নিষ্কাশিত দূষিত পদার্থ বা বজ্র পদার্থ, সেই দূষিত পদার্থ বা বজ্র পদার্থগুলি সেগুলি কিন্তু জলের দ্বারা বাহিত হয়ে যে স্বাভাবিক যে নদী বা জলাধার বা খাল বিল, এই যে সমস্ত ওয়াটার ল্যান্ডগুলো রয়েছে বা যে সমস্ত জলাভূমিগুলি রয়েছে, সেই জলাভূমিগুলিতে গিয়ে কিন্তু সেই দূষিত পদার্থগুলি, অর্থাৎ শিল্প থেকে নিষ্কৃত বা কলকারখানা থেকে নিষ্কাশিত যে সমস্ত দূষিত পদার্থগুলি, সে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় সেগুলি অনেক রাসায়নিক বিভিন্ন রকমের দূষিত পদার্থ, যে দূষিত পদার্থগুলো জলের সাথে মিশে গিয়ে জলের যে স্বাভাবিক গুণাগুণ তা নষ্ট করে, এবং এর ফলে জলের মধ্যে থাকা যে সমস্ত জলজ প্রাণী, সেই জলজ প্রাণীগুলো কিন্তু তাদের কিন্তু স্বাভাবিক যে অভিযোজন ক্ষমতা তা হারিয়ে ফেলে। আর এই স্বাভাবিক অভিযোজন ক্ষমতা হারিয়ে ফেলার জন্য বহু সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী, সেটি অণুজীব থেকে শুরু করে সে কিছু উদ্ভিদ প্রাণী, সেগুলি কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের অস্তিত্ব বিপন্ন হয়। তাই বলা হচ্ছে যে শিল্পায়নের ফলে বা র্যাপিড গ্রোথ অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা র্যাপিড গ্রোথ অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, এই যে অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন যে শিল্প বিপ্লব, অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন যে শিল্পের বিকাশ, এই শিল্প বিপ্লব বা শিল্পের বিকাশের জন্য এবং সেই শিল্প থেকে নিষ্কাশিত দূষিত পদার্থগুলি জলের দ্বারা বাহিত হয়ে বিভিন্ন রকমের জলা জায়গায় মিশ্রিত হয়ে জল দূষণ কিন্তু প্রত্যক্ষভাবে সম্পন্ন হয়। এরপরে যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে কারণটি বা সোর্সটি রয়েছে, যেটি জল দূষণের একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচিত হয়ে থাকে, সেটি হচ্ছে যে গার্হস্থ্য যে সমস্ত বিষয়গুলি রয়েছে, গার্হস্থ্য দূষিত পদার্থ বা বর্জ্য পদার্থ। আমরা জানি যে নগরায়ন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। এই নগরায়নের সাথে ডোমেস্টিক সিওয়েজের একটা কিন্তু সম্পর্ক রয়েছে। প্রত্যেকটি বাড়ির সাথে, অর্থাৎ নগরাঞ্চলে, বিশেষত নগরাঞ্চলে বা নগরে পয়ঃপ্রণালীর ব্যবস্থা বা ড্রেনেজ সিস্টেম একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ড্রেনেজ সিস্টেমের মধ্য দিয়ে কি হয়, যে প্রত্যেকটি পরিবারের যে সমস্ত দূষিত পদার্থ, সেই দূষিত পদার্থগুলি জলের সাথে মিশে গিয়ে, সেই বজ্র পদার্থগুলি জলের সাথে মিশে গিয়ে ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে বাহিত হয়ে সেই নদী বা জলাশয় বা খাল বিলের সাথে মিশে গিয়ে সেখানে কিন্তু বিভিন্নভাবে জলের যে স্বাভাবিকতা, সেই স্বাভাবিকতাকে নষ্ট করে। তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ডোমেস্টিক সিওয়েজ, গার্হস্থ্য বা গৃহস্থ যে সমস্ত বজ্র উপাদান, সেই বজ্র উপাদানগুলি পয়ঃপ্রণালী বা ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে সেই বজ্র উপাদানগুলি বাহিত হয়ে নদীতে গিয়ে মিশে বা জলা জায়গায় মিশে গিয়ে সেই জলা জায়গার যে জলের যে স্বাভাবিকতা, সেই স্বাভাবিকতাকে নষ্ট করে। এইভাবে জল দূষণ সম্পন্ন হয়। তৃতীয় গুরুত্বপূর্ণ কারণটি আমরা যেটা আলোচনা করেছি, সেটা হচ্ছে আরবানাইজেশন সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে নগর গড়ে ওঠা, অর্থাৎ শহর গড়ে ওঠা। যখন কোনো একটি ভৌগোলিক পরিমণ্ডলে জনঘনত্ব বৃদ্ধি পায় এবং সেই ভৌগোলিক পরিমণ্ডলে যে পপুলেশন ডেনসিটি বা জনঘনত্ব, যে প্রতি বর্গ কিলোমিটারের মধ্যে 1000 কমপক্ষে 1000 মানুষ বসবাস করে, এবং
সেখানে ড্রেনেজ সিস্টেম থাকে, সেখানে পৌর সুযোগ সুবিধা থাকে, হসপিটাল ফেসিলিটিস থাকে, এই ধরনের বিষয়গুলি, এই ধরনের বৈশিষ্ট্যগুলি যে অঞ্চলে আমরা দেখতে পাই এবং যদি কোনো কারণে আকস্মিকভাবে ভাবে বা হঠাৎ দেখা যায় যে কোনো একটি অঞ্চলে এই ধরনের ফেসিলিটিগুলো বৃদ্ধি পেয়েছে এবং সেখানকার অধিকাংশ মানুষ অকৃষিভিত্তিক পেশার সাথে যুক্ত, প্রতি বর্গ কিলোমিটারে 1000 করে, কমপক্ষে ন্যূনতম 1000 করে জনঘনত্ব রয়েছে, এরকম জায়গায় এরকম জায়গাকে সাধারণভাবে আমরা নগর বলি। এবং এই যে প্রতি এক বর্গ কিলোমিটারে 1000 জনগণ, এই জনগণের সংখ্যাটি ধীরে ধীরে নগর যত পুরনো, নগর যত বড় বৃহৎ আকারের হবে, এই যে জনঘনত্ব কিন্তু বাড়তে শুরু করবে। তাহলে এখানে এই যে প্রক্রিয়াটি, সেটাকে বলা হচ্ছে আরবানাইজেশন। আর এই আরবানাইজেশনের জন্য যখন একটি নির্দিষ্ট, অর্থাৎ আয়তনগত দিক থেকে বা এরিয়াগত দিক থেকে অত্যন্ত ক্ষুদ্রতম জায়গায় যখন পপুলেশন ডেনসিটি হাই হতে শুরু করে, ফলস্বরূপ কী হয়, সেই যে পপুলেশন ডেনসিটি হাই হচ্ছে, সেই পপুলেশনের বা সেই জনগণের যে সারভাইভাল বা অভিযোজনের জন্য যে সমস্ত বা দৈনন্দিন জীবনের যে সমস্ত কাজ, সে কাজগুলি করার জন্য যে সমস্ত দূষিত পদার্থ নিষ্কাশিত হয় বা নির্গত হয়, সেই দূষিত পদার্থগুলি নিষ্কাশিত বা নির্গত যে দূষিত পদার্থগুলি, সেই দূষিত পদার্থগুলি বাহিত হয়ে সেটি একই রকমভাবে পয়ঃপ্রণালীর মধ্য দিয়ে বা ড্রেনেজ সিস্টেমের মধ্য দিয়ে বাহিত হয়ে যখন জলাশয়ে বা গিয়ে মেশে বা জলাশয়ের জলের সাথে মিশে যায়, তখন কিন্তু সেখানে কিন্তু জল দূষণ ঘটে। এবং সেখানকার জল দূষিত হওয়ার জন্য সেখানকার যে নর্মাল যে বাস্তুতন্ত্র, সেই বাস্তুতন্ত্র কিন্তু নষ্ট হয়। এটি একটি গুরুত্বপূর্ণ ওয়াটার পলিউশনের কারণ। এরপরে যেটিকে বলা হয়েছে পেস্টিসাইডস অ্যান্ড ফার্টিলাইজার। আমরা জানি যে জনবিস্ফোরণের জন্য সমগ্র বিশ্ব সাধারণত এই খাদ্যশস্য বা খাদ্যপণ্য উৎপাদনের দিকে অধিক পরিমাণে ঝোঁক দিয়েছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাই যে এগ্রিকালচারাল ফুড বা এগ্রিকালচারাল ইকোনমিকে বিশেষ রূপে ডেভেলপ করার জন্য সমগ্র বিশ্বে একটি বিশেষ রকমের উদ্যোগ বা প্রয়াস আমরা কিন্তু স্পষ্টভাবে দেখতে পারি। তাহলে এই যে এগ্রিকালচারাল সেক্টরে যে প্রোডাকশান রেট হাই করার জন্য, সেখানে কিন্তু আমরা দেখেছি যে রাসায়নিক সারের প্রয়োগ, আমরা সেখানে দেখেছি বিভিন্ন রকম কীটনাশক ঔষধের প্রয়োগ, কিন্তু যথেচ্ছ রূপে সমগ্র বিশ্বে আমরা স্পষ্টভাবে দেখতে পাই। তাহলে এই যে ফার্টিলাইজার বা এই যে পেস্টিসাইড জমিতে বা হার্বিসাইড বা ফাঙ্গিসাইড যখন জমিতে ব্যবহার করা হয় এবং বৃষ্টির জন্য কিংবা সেচের কারণে, সেই যে পেস্টিসাইড, হার্বিসাইড বা জল, তা যখন বাহিত হয়ে, তা বৃষ্টির দ্বারা বাহিত হয়ে হতে পারে, বৃষ্টির জলে বাহিত হয়ে বা প্রবাহিত হয়ে হতে পারে, কিংবা বা সেচের ফলে সেচ বা কোনো বন্যা বা এরকম প্রাকৃতিক দুর্যোগের কারণে হতে পারে। যখন সেই যে সেখানকার যে জল বা সেখানকার যে মাটি, সেই মাটি বা জল যখন বাহিত হয়ে গিয়ে জলের সাথে মেশে, এবং যখন জলের সাথে মেশে তার নদী বা খাল বা বিলের যে জল, তার সাথে যখন মিশে গিয়ে কিন্তু জল দূষণ ঘটায়। সেই জন্য বলা হচ্ছে পেস্টিসাইড, হার্বিসাইড, ফাঙ্গিসাইড এবং ফার্টিলাইজার জল দূষকের একটি গুরুত্বপূর্ণ সোর্স হিসেবে আইডেন্টিফাই করা হয় বা সোর্স হিসেবে উল্লেখ করা হয়। এটি গুরুত্বপূর্ণ কারণ। এরপরে বলা হচ্ছে অ্যালার্মিং পপুলেশন গ্রোথ। আমরা জানি যে আজকে সমগ্র বিশ্বে বা পৃথিবীতে জনঘনত্ব বা জনবিস্ফোরণের ঘটনাটি অত্যন্ত মারাত্মক অবস্থায় রয়েছে, এবং সেই বিষয়টি সম্পর্কে সমগ্র বিশ্বের, বিশেষত উন্নত এবং উন্নয়নশীল রাষ্ট্রগুলিতে এর কিন্তু প্রভাব আমরা স্পষ্টভাবে দেখতে পাই। তাহলে উন্নয়নশীল রাষ্ট্রগুলিতে জনবিস্ফোরণের জন্য র্যাপিড গ্রোথ অফ পপুলেশন, এটি কিন্তু একটি মারাত্মক ক্রাইসিস, একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সমস্যার সৃষ্টি করেছে, যে সমস্যাটি সামাজিক ক্ষেত্র, অর্থনৈতিক ক্ষেত্র, রাজনৈতিক ক্ষেত্র, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। এবং পাশাপাশি বলা হচ্ছে যে এই যে এই প্রভাবমুক্ত কিন্তু পরিবেশও নয়, পরিবেশও কিন্তু এই প্রভাবে প্রভাবিত, পরিবেশ কিন্তু এই প্রভাবের প্রভাবিত হওয়ার জন্য তার স্বাভাবিকতা কিন্তু নষ্ট হয়েছে। একই রকমভাবে জনবিস্ফোরণের জন্য কি হচ্ছে, সে অতিরিক্ত যে মানুষের যে চাপ, সেই চাপের ফলে মানুষের যে স্বাভাবিক যে অভিযোজন করার যে একটা কৌশল বা চেষ্টা বা উদ্যোগ, এই চেষ্টা, কৌশল বা উদ্যোগের জন্য প্রচুর দূষিত পদার্থ বা বর্জ্য পদার্থ কিন্তু নিষ্কাশিত হয়
যে অঞ্চলে তারা বসবাস করে সেখান থেকে, এবং সেই দূষিত পদার্থ বা বজ্র পদার্থগুলি জলের সাথে মিশে গিয়ে জল দূষণ ঘটাতে পারে বা ঘটায়। এরপরে আর যে সোর্সগুলি রয়েছে সেটি হচ্ছে প্লাস্টিক অ্যান্ড পলিথিন ইউজেস। আজকে আমরা জানি সস্তায় ক্যারি ব্যাগ, অর্থাৎ আমরা সস্তায় ক্যারি ব্যাগ আমরা কিন্তু ব্যবহার করছি পলিথিনের তৈরি ক্যারি ব্যাগ বা প্লাস্টিকের তৈরি ক্যারি ব্যাগ। এই যে পলিথিনের তৈরি ক্যারি ব্যাগ বা প্লাস্টিকের তৈরি ক্যারি ব্যাগ, এগুলো কিন্তু ডিকম্পোজ হয় না। এবং আরেকটি বিষয় হচ্ছে তা যেমন আগুনে পোড়ানো যায় না, জলের মধ্যে সেটা ভেজে না, কিংবা সেটা জলের সাথে মেশে না, মাটির সাথে মেশে না, ডিকম্পোজিং ক্যাপাসিটি এর মধ্যে থাকে না, তাই ডিকম্পোজারগুলি ডিকম্পোজ করতে পারে না। ফলস্বরূপ এই প্লাস্টিক বা পলিথিন যে বিষয় এগুলি উপাদানগুলি, সেই উপাদানগুলি যখন ড্রেনেজ সিস্টেমের মধ্য দিয়ে কিংবা কোনো ছোট নদী বা নদ এর দ্বারা বাহিত হয়ে বা খাল বা বিলের মধ্যে গিয়ে পতিত হয় বা নদীতে গিয়ে মিশে বা সমুদ্রে গিয়ে মেশার ফলে কী হয়, সেখানকার বাস্তুতন্ত্র বিঘ্নিত হয়। অনেক সময় দেখা যায় যে জলজ প্রাণীগুলি এই যে প্লাস্টিক বা পলিথিন সেগুলিকে খাদ্য উপাদান হিসেবে তারা গ্রহণ করে, এবং গ্রহণ করতে গিয়ে তাদের শরীরে কিন্তু বিভিন্ন রকমের বিপর্যয় দেখা দেয়। তাদের শরীরের মধ্যে বিভিন্ন রকমের যে ফিজিক্যাল প্রবলেম বা অ্যানামালিসগুলি সেগুলি কিন্তু স্পষ্টভাবে দেখা যায়। আর এই যে অ্যানামোলিস বা এই যে ফিজিক্যাল প্রবলেমসগুলো, এই ফিজিক্যাল প্রবলেমসগুলো কিন্তু ধীরে ধীরে তাদের প্রাণনাশের কারণ হতে পারে। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ জল দূষণের একটি সোর্স। এরপরে যে বলা হচ্ছে অয়েল স্পিলেজ, যে আমরা জানি যে সমগ্র বিশ্বে যে তেল বন্টন কিন্তু সমস্ত ভৌগোলিক পরিমণ্ডলে সমান নয়, এবং সমান না হওয়ার জন্য কি করা হয়, অধিক তেল উৎপাদিত হয় যে জায়গাগুলি, সেই জায়গাগুলি থেকে কম উৎপন্ন হয় বা একদমই উৎপাদিত হয় না এমন অঞ্চলে যখন তেল সাপ্লাই করা হয়, তখন বড় বড় যে জলজাহাজগুলি, সেই জলজাহাজগুলিকে কিন্তু সেই বহন করার জন্য ব্যবহার করা হয়। এবং জলজাহাজগুলিকে যখন ব্যবহার করা হয়, তেলবাহী যে সমস্ত জাহাজগুলি রয়েছে, সেই তেলবাহী জাহাজগুলি যখন জলের মধ্য দিয়ে যাতায়াত করে, এবং যাতায়াত করার সময় তখন কিন্তু সেই কিছু লিকেজ, সেই জাহাজগুলি থেকে কিছু পরিমাণ তেল কিন্তু সমুদ্রের জলে মিশে যায়, এবং মিশে গিয়ে কিন্তু সেখানে জলকে দূষিত করে। এরপরে রয়েছে টক্সিক ওয়েস্ট, বিষক্রিয়া রয়েছে এই ধরনের কিছু বজ্র উপাদান। তা বিভিন্ন রকম কেমিক্যাল হতে পারে, যা থার্মাল স্টেশন থেকে শুরু করে কোনো ইন্ডাস্ট্রি এরিয়া থেকে যখন কোনো দূষিত পদার্থ, যেমন দেখা যায় কোনো মেডিসিন প্রোডাকশান হচ্ছে এমন কোনো কারখানা থেকে বা ইন্ডাস্ট্রি থেকে, যে দূষিত পদার্থগুলি বা বজ্র পদার্থগুলি সেগুলি যখন বাহিত হয়ে নদীতে গিয়ে মেশে, সেখানে কিন্তু একটা টক্সিক এফেক্ট বা একটা বিষক্রিয়ার প্রভাব আমরা কিন্তু সেখানে দেখতে পাই। তাহলে এই যে অনেক সময় দেখা যায় যে প্রয়োজনের থেকে অতিরিক্ত মেডিসিন প্রোভাইড করা হয় পেশেন্টকে, এবং সেই মেডিসিনগুলো দিনের পর দিন থাকার জন্য তারা এক্সপায়ার করে যায়, এবং এক্সপায়ার্ড যে সমস্ত মেডিসিনগুলি সেগুলো যখন জলা জায়গায় বা ড্রেনেজ সিস্টেমে সেগুলি থ্রো করা হয় বা ছুঁড়ে ফেলে দেওয়া হয়, তখন সেগুলো কিন্তু সেখানে গলে গিয়ে সেই যে নির্দিষ্ট জল, সেই নির্দিষ্ট জলে কিন্তু বিষক্রিয়া সৃষ্টি করে, এবং সেই বিষক্রিয়ার জন্য কিন্তু বহু প্রাণীর অস্তিত্ব বা জীবন বিঘ্নিত হয় বা নষ্ট হয়। এবার বলা হচ্ছে আরেকটি জল দূষণের কারণ হচ্ছে ডিফরেস্টেশন। আমরা জানি যে বনভূমি আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য অত্যন্ত আবশ্যক। যেমন মাটির ক্ষয় প্রতিরোধ করতে আমাদের বনভূমি বিশেষভাবে সাহায্য করে। এরপরে যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে যে এই যে বন বা জল ফরেস্ট, বন বা ফরেস্ট থেকে আমরা জানি যে সেখানকার যে বৃক্ষ, সে বৃক্ষরাশি তারা কিন্তু বাষ্পমোচনের দ্বারা তাদের যে অতিরিক্ত জল তা বাষ্পীভূত করে দেয়, বায়ুমণ্ডলে বাষ্পীভূত করে দেয়, এবং সেই বাষ্পীভূত জল আকাশে গিয়ে ঘনীভূত হয়ে বৃষ্টি ঘটায় ও বৃষ্টিপাত ঘটায়। এই বৃষ্টিপাতে পতিত যে বৃষ্টি, সে বৃষ্টি কিন্তু জলা জায়গায় জমা হয়ে বা জলা জায়গায় সঞ্চালিত হয়ে সেখানে যে বিষক্রিয়া, সেখানকার যে
অস্বাভাবিক অবস্থা, সে অস্বাভাবিক অবস্থাকে রিপেয়ার করতে বিশেষরূপে সাহায্য করে। সেজন্য বলা হচ্ছে যে আজকে যে বৃক্ষচ্ছেদের জন্য, অপরিকল্পিতভাবে বনভূমি ধ্বংস করার জন্য, বা উন্নয়নশীল রাষ্ট্রগুলি উন্নত রাষ্ট্রে কনভার্ট হওয়ার জন্য, কিংবা উন্নত রাষ্ট্রগুলি অত্যন্ত যে সম্পদ অপচয়ের বা সম্পদকে কনজিউম করার যে টেন্ডেন্সি বা হ্যাবিট, বা পরিবেশের উপরে নিজেদের আধিপত্য বিস্তার করার যে ইচ্ছা, সেখান থেকেই কিন্তু ওয়াটার পলিউশনের একটি বিষয় কিন্তু সৃষ্টি হয়। আচ্ছা, এরপরে যে বিষয়টি রয়েছে, এর ফলে তারা কি করছে? এর ফলে তারা কিন্তু বনভূমি ধ্বংস করে মানব সভ্যতা গড়ে তুলছে। উন্নয়নশীল রাষ্ট্রগুলিতে আমাদের মানব সভ্যতা গড়ে উঠছে অপরিকল্পিতভাবে। উন্নত রাষ্ট্রগুলিতেও কিন্তু সেই সভ্যতার ব্যাপ্তি বা বিস্তার কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাই। এবং এর ফলে যে বনভূমির উপর যে চাপ, সেই চাপ কিন্তু কী বলছে, জল দূষণের জন্য এটি মুখ্য ভূমিকা পালন করে থাকে। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে পেট্রোলিয়াম পলিউশন। যে বিভিন্ন রকমের যে ওয়াটার পলিউশনের যে টাইপগুলি, সেই টাইপগুলির মধ্যে প্রথম টাইপটি হচ্ছে পেট্রোলিয়াম পলিউশন। পেট্রোলিয়াম পলিউশন কি? যে বিভিন্ন রকমের যে পেট্রোলিয়াম দ্রব্য, সে পেট্রোলিয়াম দ্রব্যগুলি জলের সাথে মিশে গিয়ে, অর্থাৎ ফরেন সাবস্টেন্সগুলি কি, যখন ফরেন সাবস্টেন্সগুলি হচ্ছে পেট্রোলিয়াম কোনো কম্পোনেন্ট বা পেট্রোলিয়াম কোনো কম্পাউন্ড, যখন জলের সাথে মিশে গিয়ে জলকে দূষিত করে, তখন সেই দূষণকে বলা হয় পেট্রোলিয়াম পলিউশন। একই রকমভাবে যখনই গার্হস্থ্য থেকে বা গৃহ থেকে বা বাড়ি থেকে যে সমস্ত বজ্র উপাদান ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে বা পয় প্রণালীর মাধ্যমে জলাজায়গা বা নদীতে গিয়ে জমায়েত হয় বা জমে বা মিশে যায়, এর ফলে যে দূষিত হয় সেই জল দূষণকে বলা হয় সিওয়েজ পলিউশন। একই রকমভাবে সলিড ওয়েস্ট পলিউশন, এরকম কিছু কঠিন উপাদান বা কঠিন বজ্র উপাদান রয়েছে, যেমন দেখা যায় প্লাস্টিক, পলিথিন, প্লাস্টিকের বড় বোতল হতে পারে, কাচের তৈরি জিনিস হতে পারে, যেগুলি বায়োডিগ্রেডেবল নয়, যেগুলো ডিকম্পোজিং হয় না। এই ধরনের উপাদানগুলি হচ্ছে সলিড ওয়েস্ট। এই সলিড ওয়েস্টগুলি বা কোনো ভাঙা ইলেকট্রিকের যন্ত্রপাতি, সেগুলো কিন্তু জলে কোনোভাবে মেশে না বা সেগুলো ডিকম্পোজিং হয় না। এই ডিকম্পোজিং না হওয়ার জন্য সেগুলি যখন জলের সাথে সেখানে গিয়ে মিশে গিয়ে কিন্তু জলের যে স্বাভাবিকতা বা তাদের রিয়াল কোয়ালিটি, সে কোয়ালিটিকে নষ্ট করে। এই যে পলিউশন, এই পলিউশনকে বলা হচ্ছে সলিড ওয়েস্ট বেসড ওয়াটার পলিউশন। এরপরে রয়েছে রেডিয়েশন পলিউশন। রেডিয়েশন পলিউশন আমরা জানি যে এরকম বিভিন্ন রকম পারমাণবিক দ্রব্য রয়েছে। যেমন আমরা জানি যে এরকম পারমাণবিক যে সমস্ত কম্পাউন্ড, সে পারমাণবিক কম্পাউন্ডগুলির মধ্যে ইলেকট্রিসিটি প্রডিউস করার কিন্তু সম্ভাবনা প্রচুর রয়েছে। আমরা জানি সাধারণভাবে যে সমস্ত মৌলিক যে সমস্ত পারমাণবিক উপাদান রয়েছে, তাদের মধ্যে যেমন হচ্ছে ইউরেনিয়াম। 1 গ্রাম ইউরেনিয়ামকে যদি দহন করা যায়, তার থেকে যে পরিমাণ তাপবিদ্যুৎ উৎপন্ন হবে, সে সমপরিমাণ তাপবিদ্যুৎ উৎপাদনের জন্য 60 টন কয়লাকে কিন্তু দহন করা প্রয়োজন। তাহলে এবার এখান থেকে কিন্তু একটা সহজ হিসেব কম্পেয়ার করে নির্ধারণ করা যায় যে 1 গ্রাম ইউরেনিয়াম, তাহলে 1 গ্রাম ইউরেনিয়ামে যদি 60 টন কয়লা দহনের ফলে প্রাপ্ত যে তাপবিদ্যুৎ, সে তাপবিদ্যুতের সমপরিমাণ তাপবিদ্যুৎ পাওয়া যায়, তাহলে ধরা যেতে পারে যে 1 গ্রাম ইউরেনিয়ামের মধ্যে তেজস্ক্রিয় শক্তি কতটা রয়েছে। এই যে তেজস্ক্রিয় সমস্ত ক্ষমতা, সেটি কিন্তু জলের সাথে যদি এই ধরনের উপাদানগুলি মিশে গিয়ে কিন্তু সেখানে কিন্তু তেজস্ক্রিয় উপাদানগুলি মিশে গিয়ে জলকে দূষিত করে। এরপরে রয়েছে এইভাবে যে দূষিত হচ্ছে, সেগুলো হচ্ছে রেডিয়েশন। রেডিয়েশনের আরেকটি বিষয় রয়েছে, যেটা হচ্ছে বিভিন্ন তেজস্ক্রিয় উপাদানগুলি জলের সাথে মিশে গিয়ে জলের দূষিত ঘটাচ্ছে। এরপরে আমরা দেখব যে টাইপস অফ ওয়াটার পলিউশনের মধ্যে আরেকটি রয়েছে ফার্টিলাইজার অ্যান্ড পেস্টিসাইড পলিউশন। অর্থাৎ আমরা জানি রাসায়নিক সার এবং যে সমস্ত ফাঙ্গিসাইড, হার্বিসাইড, পেস্টিসাইড যে সমস্ত রয়েছে, সেগুলি জলের সাথে মিশে গিয়ে যে দূষণ ঘটায়, সেটি হচ্ছে ফার্টিলাইজার অর পেস্টিসাইড পলিউশন। এবার অ্যানিম্যাল ওয়েস্টেজ এবং যে সমস্ত প্রাণীর দূষিত বজ্র উপাদান, সেই দূষিত বজ্র উপাদানগুলি যখন জলের সাথে মিশে গিয়ে জল দূষিত করে, তখন সেটিকে বলা হচ্ছে অ্যানিম্যাল ওয়েস্টেজ। যেমন ধরা যেতে পারে অ্যানিম্যাল পলিউশন, যেমন ধরা যেতে পারে যে কিছু প্রাণী
মৃতদেহ যখন জলের সাথে যুক্ত হয় এবং জলের সাথে বাহিত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়, ফলে কী হয়, জলের যে স্বাভাবিকতা বা জলের যে কোয়ালিটি সেটা কিন্তু নষ্ট হয়। সেই অবস্থাটাকেই তাই বলা হচ্ছে অ্যানিম্যাল ওয়েস্টেজ। একই রকমভাবে টক্সিক পলিউশনে যেটা আমরা আলোচনা করছি, তেজস্ক্রিয় বিভিন্ন রকমের বিষক্রিয়া রয়েছে। এই ধরনের উপাদান যখন জলের সাথে মিশে যায়, মিশে গিয়ে যখন পলিউশন ঘটে, তখন টক্সিক পলিউশন, এই ধরনের পলিউশন আমরা দেখতে পাই। এরপরে রয়েছে এফেক্টস অফ ওয়াটার পলিউশন। আজ এতক্ষণ পর্যন্ত আমরা বিভিন্ন ওয়াটার পলিউশনের রিসোর্স এবং ওয়াটার পলিউশন কী সেগুলো সম্পর্কে আলোচনা করেছি, বিভিন্ন টাইপগুলি সম্পর্কে আমরা আলোচনা করেছি। এবার যেটি বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ওয়াটার পলিউশনের এফেক্টস কী, অর্থাৎ এর ফলে কি হয়। জল দূষিত হলে এবং সেই দূষিত জল যদি আমরা গ্রহণ করি বা উদ্ভিদ প্রাণী যদি ব্যবহার করে বা মাইক্রোবস বা মাইক্রো অর্গানিজমগুলো যদি গ্রহণ করে, তাহলে কী ধরনের প্রভাব পড়তে পারে। এফেক্টস অফ ওয়াটার পলিউশন, এখানে প্রথম বলা হচ্ছে পলিউটেড ওয়াটার ইজ এ কজ অফ, যে সমস্ত প্রবলেমগুলো ক্রিয়েট করে প্রাণীর মধ্যে, তার মধ্যে একটি হচ্ছে রেসপিরেটরি ডিজিজ, শ্বাস প্রশ্বাসের সমস্যা কিন্তু আমরা এই ওয়াটার পলিউশনের জন্য দেখতে পাই। একই রকমভাবে আমরা দেখেছি যে ওয়াটার পলিউশনের জন্য বিভিন্ন রকমের নিউরোলজিক্যাল প্রবলেম বা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার কিন্তু আমরা দেখতে পাই। যে দূষিত জল গ্রহণ করার জন্য সাধারণভাবে মানুষ বা প্রাণীর মধ্যে সে দূষিত জল প্রবেশ করে গিয়ে সেই প্রাণীর যে নিউরোলজিক্যাল সিস্টেম, নার্ভাস সিস্টেম বা নিউরোলজিক্যাল সিস্টেম, সেই সিস্টেমে কিন্তু বিভিন্ন রকমের অবাঞ্ছিত প্রভাব বা অবাঞ্ছিত অবস্থা সৃষ্টি করে। যে অবাঞ্ছিত প্রভাব বা অবাঞ্ছিত অবস্থা অনভিপ্রেত এবং যেটি প্রাণীর জীবন নাশের একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে আমরা দেখতে পারি। এরপরে দেখা যায় দূষিত জল গ্রহণ করার জন্য কার্ডিওভাস্কুলার সিস্টেম, মূলত যেটাকে বলা হচ্ছে হৃদযন্ত্র বা হৃৎপিণ্ড কেন্দ্রিক যে যন্ত্র বা ব্লাড সার্কুলার যে সিস্টেম, সে ব্লাড সার্কুলার সিস্টেমে রক্তের সাথে মিশে গিয়ে সে দূষিত উপাদানগুলি বা ফরেন সাবস্টেন্সগুলি রক্তের সাথে মিশে গিয়ে সে রক্তকে কিন্তু ইনএফেক্টিভ করে দেয় বা কর্মহীন করে দেয়। তার ফলে দেখা যায় বিভিন্ন রকম সিস্টোলিক প্রেশার বা ডায়াস্টোলিক প্রেশারের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় এবং এর ফলস্বরূপ যেটা দেখা যায়, ফলে কি হয়, বিভিন্ন ক্ষেত্রে হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাক হওয়ার বা স্ট্রোক হওয়ার কিন্তু সম্ভাবনা বৃদ্ধি পায়। একই রকমভাবে নিউরোলজিক্যাল প্রবলেমের জন্য কিন্তু ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে। একই রকমভাবে এফেক্টস অফ ওয়াটার পলিউশন এখানে বলা হচ্ছে ক্যান্সার এর মতো মারাত্মক ব্যাধি, জীবন নাশকারী ব্যাধি কিন্তু জল দূষণের জন্য সৃষ্টি হতে পারে। রেসপন্সিবল ফ্যাক্টর ইজ নাইট্রোজেনস কেমিক্যাল, যে জলের মধ্যে যখন নাইট্রোজেন ঘটিত যে সমস্ত রাসায়নিক দ্রব্য বা উপাদান যখন জলের সাথে মিশে যায় এবং সেই জল যখন গ্রহণ করা হয়, দেহের মধ্যে প্রবেশ করে গিয়ে কিন্তু সেটি কিন্তু ক্যান্সারের কারণ হতে পারে। অ্যাফেক্টস দ্য ফুড চেইন, একই রকমভাবে আমরা জানি যে বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ বা অপরিহার্য একটি বিষয় হচ্ছে খাদ্যচক্র বা খাদ্য পিরামিড। এই যে খাদ্যচক্র বা খাদ্য পিরামিড, সেই খাদ্য পিরামিড বা খাদ্যচক্র কিন্তু নষ্ট হয় বা বিঘ্নিত হয়, কারণ যে জল দূষিত হয় বা সে দূষিত জলকে যখন খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে কোনো প্রাণী, তখন দেখা যাচ্ছে যে খাদ্য পিরামিডের মধ্যে বা জীবভরের পিরামিডের মধ্যে যদি কোনো একটি প্রাণীর অস্তিত্ব বিপন্ন হয়, তাহলে দেখা যাবে সেই প্রাণীকে কেন্দ্র করে যে নিচের সারিতে বা উপরের সারিতে যে সমস্ত প্রাণীগুলি রয়েছে, সে প্রাণীগুলো কিন্তু নিজেদের অস্তিত্বকে রক্ষা করতে পারছে না বা তাদের মধ্যে কিন্তু একটা সার্ভাইভাল ক্রাইসিস আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এটি একটি কিন্তু মারাত্মক অ্যালার্মিং একটা প্রবলেম। এরপরে বলা হচ্ছে লিভার প্রবলেম। এই জল দূষণের জন্য যেহেতু জল গ্রহণ করার পর পান করার পর সেই জল দেহের বিভিন্ন জায়গায় সঞ্চালিত হয় এবং দেহের বিভিন্ন জায়গায় এই যে সঞ্চালনের পাশাপাশি যে পৌষ্টিকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্রের মধ্যে কিন্তু জলের একটা প্রয়োগ বিপাক ক্রিয়ায় কিন্তু বিশেষ রূপে আমরা দেখতে পাই। যখন বিপাক ক্রিয়া বা পৌষ্টিক ক্রিয়া বা পুষ্টির ক্ষেত্রে যখন এই জল ব্যবহার হয়, সেই ব্যবহার হওয়ার জন্য আমরা জানি সে পৌষ্টিকতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অর্গান হিসেবে কাজ করে লিভার। সেই লিভারের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। হ্যাঁ, কজড বাই মেটাল সাবস্ট্যান্স বলা হচ্ছে জলের মধ্যে যদি কোনো মেটালিক সাবস্ট্যান্স থাকে, যেগুলি হচ্ছে কোনো লৌহ বা ধাতব কোনো সাবস্ট্যান্স যখন মেশা থাকে, সে অত্যন্ত সূক্ষ্ম প্রকৃতির বা সূক্ষ্ম আকারে যদি থাকে, ধাতব
কোনো সাবস্ট্যান্স, যে ধাতব বা মেটালিক যে সাবস্ট্যান্স, সেই মেটালিক সাবস্ট্যান্স কে যদি জলের সাথে মিশে থাকে এবং সেটি যদি পানীয় হিসেবে গ্রহণ করা হয়, ফলে সরাসরি সেটি কিন্তু মানবদেহে গিয়ে লিভার ক্রাইসিস বা লিভারের প্রবলেম সৃষ্টি করতে পারে। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম জল দূষণের বিভিন্ন কারণ, জল দূষণের বিভিন্ন সোর্সগুলি, জল দূষণের বিভিন্ন প্রবলেম বা সমস্যাগুলি, জল দূষণের ফলে ফিজিক্যাল সিস্টেমে বা ফিজিওলজিক্যাল সিস্টেমে কী ধরনের প্রবলেমগুলো সম্পন্ন হয়ে থাকে। আপনারা মনোযোগ সহকারে এই বিষয়টিকে শুনছিলেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি এই বিষয়ে কোনো রকমের আরও ফার্দার কিছু জানার দরকার থাকে বা প্রয়োজনীয়তা থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ।